আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার দ্বিতীয় পর্ব। তো আমরা দ্বিতীয় পর্বে আজকে দেখব বাস্তব সংখ্যা থেকে এমসিকিউ অর্থাৎ নৈমিত্তিক প্রশ্নগুলো কী রকমের হয়ে থাকে। তো তার আগে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেটি বাস্তব সংখ্যার একমাত্র সৃজনশীলে আসার মতো প্রশ্ন। তো আমরা সেটি দিয়ে শুরু করছি। তো প্রশ্নটি অনেকটা এরকম যে একটি প্রশ্ন দেখলে আপনি এই ধরনের অনেকগুলো প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন। যেমন প্রশ্নটা হচ্ছে, যদি প্রশ্ন করা হয় আপনাকে √2 একটি অমূলদ সংখ্যা, এটাকে প্রমাণ করতে হবে। √2 একটি অমূলদ সংখ্যা, এটিকে প্রমাণ করতে হবে। তো অনেক সময় এখানে √2 জায়গায় √3, √5, √6, √7 এই ধরনের সংখ্যা থাকতে পারে। তো সেই সংখ্যাগুলোকেও আমাদের একই রকমভাবে প্রমাণ করতে হবে। তো এখন আমরা বুঝবো অমূলদ সংখ্যা কিভাবে। তো সংখ্যাটিকে আমরা একটু পরে চিনব। তো তার আগে আমরা দেখব অমূলদ সংখ্যা কি না মূলদ সংখ্যা, সেটা আমরা প্রমাণ করব কিভাবে। তো আমরা যদি প্রমাণে চলে আসি, তো প্রশ্নে আমাদেরকে বলেছে যে এটি একটি অমূলদ সংখ্যা, সেটি প্রমাণ করতে। তো আমরা যদি এটিকে অমূলদ সংখ্যা না ভেবে মূলদ সংখ্যা হিসাবে চিন্তা করি, তাহলে সেই অনুসারে যদি প্রমাণ না হয়, তাহলে সেটি আপনা আপনি অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে প্রমাণের ক্ষেত্রে মনে করি √2 একটি মূলদ সংখ্যা। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছিলাম, যদি কোনো একটি সংখ্যা মূলদ সংখ্যা হতে যায় তবে তাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে pq পরস্পর সহমৌলিক এবং q > 1। তাহলে এটি আমাদের হচ্ছে শর্ত। তো আমরা এখন দেখতে পারি, যদি উভয় পক্ষে বর্গ করা হয়, তাহলে √2কে বর্গ করলে আসবে 2, পিকে বর্গ করলে p², কিউকে বর্গ করলে q²। এখন আমাদের ডান পাশে হরে যে আছে তার এক ঘাত বিশিষ্ট মান দ্বারা আমরা উভয় পাশে গুণ করব, অর্থাৎ কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করে, তাহলে p² × q / q²। তাহলে কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করে, তাহলে কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, তাহলে এ পাশে 2q থাকলো। তাহলে এখান থেকে কিউ দিয়ে নিচের একটি কিউ কাটা গেলে উপরে থাকবে p², নিচে থাকবে একটি কিউ। এখানে 2q একটি পূর্ণ সংখ্যা, আমরা দেখতে পাচ্ছি 2q একটি পূর্ণ সংখ্যা, কারণ কিউ একটা pq পরস্পর সহমৌলিক। অর্থাৎ কোনো সংখ্যাকে সহমৌলিক হতে গেলে তাকে অবশ্যই আগে পূর্ণ সংখ্যা হতে হবে, এবং পূর্ণ সংখ্যার সাথে যদি আমি 2 দ্বারা গুণ করি সেটিও পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ 2q স্পষ্টত পূর্ণ সংখ্যা। 2q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু আমরা ডান পাশে তাকালে দেখতে পাই একটি সংখ্যার বর্গ এবং অপর একটি সংখ্যা দ্বারা তাকে ভাগ করা হয়েছে। তো আমরা পরস্পর দুটি যদি সহমৌলিক সংখ্যা চিন্তা করি, যেমন ধরেন 6 এবং 7, তাহলে এখান থেকে তো আমরা চিন্তা করি একটি সংখ্যার বর্গ নিলাম, 6 বর্গ 36, নিচে থাকলো 7। এই সংখ্যাটি কোনোভাবেই পূর্ণ সংখ্যা হয় না। তাহলে কিন্তু আমরা কি বলতে পারবো, তাহলে p² / q
পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা অপর একটা ভগ্নাংশ সংখ্যা কখনোই পরস্পর সমান হতে পারে না। অতএব 2q নট ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ আমরা যেটি এনেছিলাম প্রমাণ করার জন্য সেটি পরস্পর সমান হলো না। অর্থাৎ আমরা যাকে মূলদ সংখ্যা ধরেছিলাম সে মূলদ সংখ্যা নয়। অর্থাৎ √2 মূলদ সংখ্যা নয়। তাহলে অর্থাৎ √2 একটি মূলদ না হলে অবশ্যই অমূলদ সংখ্যা। প্রমাণিত। তো আমাদের এই প্রমাণটি পরীক্ষাতে যদি এক অধ্যায় থেকে কখনো প্রশ্ন আসে, তো এই প্রশ্নটির আসার সম্ভাবনাই 99.99%। তারপরেও আমরা বাকি প্রশ্নের সমাধানগুলো পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ দেখব। কিন্তু এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি। তো এখন আমরা এই অধ্যায় থেকে এমসিকিউ কী রকমের হয় সেই সম্পর্কে একটু ধারণা নেব। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমে দেখতে পারবো এখানে একটি প্রশ্ন করা হয়েছে 0.234। এখানে 2-এর উপর এবং 4-এর উপর পৌনঃপুনিক আছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে তিনটি সংখ্যার উপরেই পৌনঃপুনিক। অর্থাৎ প্রথম এবং শেষে পৌনঃপুনিক থাকলে মাঝের সংখ্যাগুলিতেও পৌনঃপুনিক নির্দেশ করে। এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? সামান্য ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ লব ভাগ হর আকারে প্রকাশ করতে হবে। তো আমরা এটিকে কিভাবে প্রকাশ করব? যদি 0.234 এর উপর পৌনঃপুনিক থাকে, তো সমান চিহ্নের পাশে পুরো সংখ্যাটাকেই একবার লিখতে হবে 234। সামনের দিকে শূন্যর কোনো ভ্যালু নেই, এজন্য আমি লিখলাম না। যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাকেও সামনে লিখতাম। মানে এখানে চিন্তা করতে হবে দশমিক পৌনঃপুনিক ব্যতীত পুরো সংখ্যাটি একটি সংখ্যা, তাকে লিখতে হবে। এবং এরপর আমাদের কাজ হবে মাইনাস করে, যদি পৌনঃপুনিক ব্যতীত দশমিকের আগে হোক বা পরে হোক সেই সংখ্যাটিকে এখানে লিখব। তো আমাদের দশমিকের আগে 0 যদি নাও লিখি তাও অসুবিধা নেই, কিন্তু যেহেতু 0 আছে আমরা লিখলাম। এখন নিচের কাজ। তাহলে এখানে পৌনঃপুনিকওয়ালা সংখ্যা মোটে আছে 3টা। অর্থাৎ শুরুতে এবং শেষে পৌনঃপুনিক থাকলেও সবার সাথেই পৌনঃপুনিক নির্দেশ করবে। তাহলে শুরুতে এবং শেষে থাকলে মাঝেরগুলোও পৌনঃপুনিক নির্দেশ করবে। অর্থাৎ মোট 3টি সংখ্যায় জন্য 3টি 9 আসবে। এখন যদি পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আসতো, অর্থাৎ এখানে যদি সামনে 2-এর উপর পৌনঃপুনিক না থেকে এরকম হতো 2, 3, 4, এই দুটার উপর পৌনঃপুনিক, তখন এই দুটি পৌনঃপুনিকের জন্য 2টি 9 এবং একটির জন্য শেষে একটি শূন্য বসতো। তো সংখ্যাটি এরকমভাবে যদি আমরা এখন লিখি, এটাকে লেখা যাবে 234 ডিভাইডেড বাই 999। এটি আমাদের অ্যান্সার। তো আমাদের প্রশ্নে এই ধরনের একটি সংখ্যা দিয়ে বলতে পারে যে এটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো অথবা এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি। তখন আমরা সেটিকে এভাবে ভাঙিয়ে অপশনের সাথে মিলিয়ে দেখব। এটা অনেক সময় এমন হয় যে কাটাকাটি করা যাবে, অর্থাৎ ভাগ করা যাবে, কিন্তু এখানে ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমরা এটিকে এই অবস্থায় রেখে দেব। এরপর দ্বিতীয় ধরনের একটি প্রশ্ন হইতে পারে, যেটি হচ্ছে নিচের কোনটি মূলদ বা অমূলদ সংখ্যা। তো আমরা একটা সংখ্যা উদাহরণ হিসেবে লিখে রেখেছি। তো এই সংখ্যাটিকে দেখলে আপাত দৃষ্টিতে আমরা সবাই ভাববো যে এটি একটি অমূলদ সংখ্যা, কিন্তু না। আমরা যদি এটাকে ভাঙ্গাই, 27কে লেখা যায় 9 গুণন 3, নিচে 48কে লেখা যায় 16 গুণন 3,
তাহলে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাকে যদি বর্গমূলের বাইরে আনি তবে আসবে 3, আর 3কে বর্গমূল করা যায় না জন্য √3, এবং নিচে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, বাইরে আসলে হবে 4, 3কে রুট করা যায় না এই জন্য √3। তাহলে √3 যদি আমি কেটে দেই তাহলে ওখানে থাকবে 3, নিচে থাকবে 4। অর্থাৎ আমি যদি এখন একটি সংখ্যা দিয়ে দেই তাহলে আপনারা আশা করছি বের করতে পারবেন। এবং অমূলদ সংখ্যার আরও কিছু চেনার উপায় আমরা দেখি। তাহলে অমূলদ সংখ্যা চিনব কিভাবে? যদি রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকে, তবে চোখ বন্ধ করে সে একটি অমূলদ সংখ্যা হবে। আবার কারো সাথে কোনো সংখ্যা, যদি একটা সংখ্যা হয় তার সাথে যোগ হোক অথবা বিয়োগ হোক অথবা গুণন হোক অথবা ভাগ আকারে যদি একটি অমূলদ সংখ্যা থাকে, তবে পুরো সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা হিসেবে বিবেচনা করা হবে। সামনের সংখ্যাটা যদি মূলদ সংখ্যাও হয়, তার সাথে যদি যোগ আকারে একটি অমূলদ সংখ্যা থাকে, যেমন 3 প্লাস √2, অথবা আপনি যদি বলেন 3 মাইনাস √2, অথবা 3√2, অথবা 3 ডিভাইডেড বাই √2, তবে এই ধরনের সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এরপর চিনব যদি একটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে চিনব কিভাবে? অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যদি দশমিকের পর 3, 4, 9, 8, 2, 1, 6, 7 এরকমভাবে চলতেই থাকে, তবে এটিকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এবং এক্ষেত্রে এটি একটি অমূলদ সংখ্যা হিসেবে বিবেচিত হবে। এরপর যেমন পাই নিজে একটি অমূলদ সংখ্যা, কারণ পাইয়ের মান অসীম পর্যন্ত চলতেই থাকে। তারপর ইকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ সূচকীয় ফাংশন। এটি নিজেও একটি অমূলদ সংখ্যা, অনেক সময় অপশনে এদেরকেও দিয়ে দিতে পারে। তো আশা করছি আপনাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনতে কোনো অসুবিধা হবে না। যদি এরপরেও মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আরও কিছু মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আপনাদের সামনে আসব, যাতে আপনাদের চিনতে আরও সুবিধা হয়। এরপর আমরা অপর একটা প্রশ্নে চলে যাব। আমরা দেখব যে প্রশ্নে বলতে পারে এইরকম, এই 3 নাম্বার টাইপ। তো এখানে বলা হয়েছে দুইটি দশমিক ভগ্নাংশ দিয়ে বলছে এদের মাঝে গুণফল কত। এখানে গুণফল না থেকে অনেক সময় যোগ করতে বলা হতে পারে, বিয়োগ করতে বলা হতে পারে, ভাগ করতে বলা হতে পারে। তো আমাদেরকে এটাকে করব কিভাবে? যদি সৃজনশীলে আসতো তখন এটা লেখার ধরন অন্যরকম। আমরা আজকে শুধু MCQ এ কীভাবে করব সেটার জন্য দেখতেছি। এই জন্য সবথেকে সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় সেটি দেখব। তো 0.3 পৌনপুনিক, অর্থাৎ এটাকে লেখা যাবে সম্পূর্ণ সংখ্যাটাকে, একটু আগে আমরা দেখলাম ওই রকম করেই সম্পূর্ণ সংখ্যাটাকে একবার লিখলাম। তো সামনে শূন্যর কোনো ভ্যালু নাই, এজন্য সামনে শূন্য লিখি নেই, এবং এখান থেকে বাদ দিতে হতো পৌনপুনিকবিহীন যে সংখ্যাটি আছে তাকে। তো 3 থেকে 0 বাদ দিলে বিশেষ কিছু পরিবর্তন আসে না, এজন্য আমরা 0 বাদ দিচ্ছি না, ওই রকমই রেখে দিলাম। এবং পৌনপুনিকওয়ালা সংখ্যা যে কয়টি থাকবে নিচে ওই কয়টি নয়, এবং দশমিকের পর পৌনপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকতো তার জন্য একটি 0 আসতো। তো যেহেতু নেই এই জন্য আমরা তাকে লিখতেছি না। এর পাশাপাশি মাঝখানে গুণন চিহ্ন, তাহলে 6-এর ক্ষেত্রে কি হবে? উপরে 6 লিখব, যেহেতু একটি সংখ্যা এর জন্য তার জন্য 9 আসবে। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, 3 দ্বারা 9কে কাটলে 3 বার যায়, 3 দিয়ে 6কে কাটলে 2 বার যায়, অর্থাৎ উপরে আসতেছে 2, নিচে আসতেছে 9। এটিকে যদি আপনি ক্যালকুলেটরে চাপেন তো যে মান পাবেন সেভাবেও আনসার আসতে পারে, অথবা এরকম ভগ্নাংশ আকারেও থাকতে পারে।
আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এটি শুধু গুণনের বেলাতে না, আপনার জন্য যোগে আসতে পারে, বিয়োগে আসতে পারে, ভাগে আসতে পারে। তো আশা করছি আপনাদের তো যোগ বিয়োগ গুণ ভাগে সমস্যা হওয়ার কথা না। এরপর আমরা দেখব আরেকটি উদাহরণের টাইপ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ এখানে আমি যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার নেই, এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ যাকে রুট করলে কোনো ভগ্নাংশ সংখ্যা আসবে না, সরাসরি একটা পূর্ণ সংখ্যা আসবে। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার প্লাস, যদি আমি কিউ স্কোয়ার এখানে নেই, তাহলে এখানে আমি প্লাস টু পি কিউ, দুঃখিত, টু পি কিউ অথবা মাইনাস টু পি কিউ দিলে আমার এখান থেকে সূত্র আসতে পারে পি প্লাস কিউ অল স্কোয়ার অথবা পি মাইনাস কিউ অল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে দুইটা মান যোগ করতে পারি। এখন অনেকে চিন্তা করতেছেন সামনে বিয়োগ থাকলে কেমনে যোগ করি। যোগ করা বলতে এখানে যোগ করে দেয়া। তো আপনি যদি যোগ করেও দেন, বিয়োগ চিহ্নের কারণে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো আমাদের অতিরিক্ত অংশটা কি আসতেছে, হয় প্লাস টু পি কিউ অথবা মাইনাস টু পি কিউ। অর্থাৎ এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে টু পি কিউ অথবা মাইনাস টু পি কিউ যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ আমি যদি এটাকে রুট করে দিই, স্কোয়ার রুট কেটে গিয়ে পি প্লাস কিউ অথবা পি মাইনাস কিউ আকারে থাকবে, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা হলে দুটি পূর্ণ সংখ্যার যোগফলও একটি পূর্ণ সংখ্যা, বিয়োগফলও একটি পূর্ণ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর বলা হয়েছে ফ্লো চার্ট। গত ক্লাসে আমরা বাস্তব সংখ্যার বিভিন্ন প্রকারভেদের যে প্রবাহ চিত্র দেখেছিলাম, সেই প্রবাহ চিত্রটি সম্পর্কে আমাদের খুবই পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। যদি আপনারা না দেখে থাকেন, আমাদের চ্যানেলের এই প্লে লিস্টেই ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ফ্লোচার্টটি কীরকম, যে বাস্তব সংখ্যা থেকে দুই ভাগে ভাগ হয়। একটি হচ্ছে মূলদ, অপরটি অমূলদ। তো অমূলদ সংখ্যা শুধুমাত্র এর প্রকারভেদ একটাই, সেটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাছাড়া বাকি যত প্রকারভেদ আছে, আপনি ভগ্নাংশ বলেন, শূন্য বলেন, এক বলেন, সবগুলোই মূলদ সংখ্যা। ঠিক আছে। তো আমরা ওখানে ওই ভিডিওটি দেখলে ফ্লোচার্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো। এরপর আসি আমরা আছে আমাদের জন্য অসমতা। তো অসমতা বিষয়টি কীরকম, যে এ বি সি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে শর্তগুলো কীরকম হতে পারে, যদি এ গ্রেটার দেন বি হয় এবং আপনি যদি এখন উভয় পাশে দুইটি সংখ্যাকে সি দ্বারা গুণ করেন, তাহলে এসি গ্রেটার দেন বিসি। তো এই ক্ষেত্রে এই শর্তটি ঠিক সঠিক হবে। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় এ বি দুইটি পূর্ণ ধনাত্মক সংখ্যা, কিন্তু সি হচ্ছে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এ গ্রেটার দেন বি থাকলো, অর্থাৎ সি যদি ঋণাত্মক সংখ্যা নিয়ে আপনি এদের সঙ্গে গুণন করেন, অর্থাৎ এর সঙ্গে সি দিলেন, বির সঙ্গেও সি দিলেন, কিন্তু এটি একটি ঋণাত্মক সংখ্যা হওয়ার কারণে চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা আসলে অসমতার চিহ্ন উল্টো দিকে চলে যায়। তো আশা করছি বুঝতে পারছেন। তো আমরা এর পরবর্তী একটি ধরন দেখে আমাদের ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে জোড় ও বিজোড় সংখ্যা চিনব কিভাবে। আচ্ছা, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমরা ছোটোবেলাতেই শিখেছি, যে 1, 3, 5, 7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এবং 2, 4, 6, 8 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। তো আমাদের আসলে এমসিকিউ ওইভাবে থাকবে না, আমাদের বিভিন্ন চলক দ্বারা দেখিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব, যদি বলা হয় এক্স একটি স্বাভাবিক সংখ্যা, তো আমরা এখান থেকে জোড় বিজোড় কিভাবে বের করব। তো আমি যদি একটি স্বাভাবিক সংখ্যাকে সবসময় 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে, শুধু 2 দ্বারা না,
যে কোনো জোড় সংখ্যা দ্বারা কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটি জোড় সংখ্যা হবে। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যদি আমি একটি জোড় সংখ্যা গুণন করি সেটি সবসময় জোড় সংখ্যা হয়। এবং জোড় সংখ্যা যদি মনে করেন এক্সের মান আমি 1 ধরলাম, 2 অক্ষে 2, এবং এক্সের মান যদি 1 ধরে এখানেও বিবেচনা করি 2 অক্ষে 2, বিজোড় হতে গেলে এর থেকে 1 বেশি নিতে হবে, অর্থাৎ এটি আসবে বিজোড়। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে তাহলে আপনি ইচ্ছা মতো একটি সংখ্যা নিলেন, তার সঙ্গে জোড় সংখ্যা গুণ করে দিলেন, ফলাফলে আপনি জোড় সংখ্যাই পাবেন। এবং জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করেন তবে তাকে বিজোড় সংখ্যা হিসাবে পাবেন। আবার যদি জোড় সংখ্যার সাথে 2 যোগ করেন তবে সেক্ষেত্রে জোড় সংখ্যা পাবেন। অর্থাৎ যদি 2 হয়, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, অর্থাৎ দুইটি জোড় সংখ্যার ব্যবধান হচ্ছে 2। আবার সেম ঘটনা যদি বিজোড়ের বেলাতে নেন তাহলে বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে হবে বিজোড় সংখ্যা, এবং বিজোড়ের সাথে যদি 1 যোগ করেন তবে সেটি হবে জোড় সংখ্যা। আশা করছি আপনাদের মাঝে যদি আমি চলক দিয়ে কখনো প্রশ্ন আসে আপনাদের সামনে, আপনাদের আশা করছি জোড় বিজোড় চিনতে কখনো ভুল হবে না। তো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।